এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। পরমাণু হামলা করবে আমেরিকা। আমেরিকার পরমাণু হামলার চূড়ান্ত জবাব রেডি করল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের ক্ষত শুকানোর আগেই নতুন করে মুখোমুখি দুই পক্ষ। একের পর এক কঠোর বার্তা, পাল্টা জবাব আর ভয়ঙ্কর সব ইঙ্গিত। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে বড় বিপর্যয়। কিন্তু এবার যে হুমকির সামনে এসেছে তার মাত্রা কতটা ভয়ঙ্কর। যুদ্ধবিরতির মেয়াদ শেষ, কিন্তু শান্তির পথে এগোনোর বদলে আরো উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। একের পর এক হুমকি, পাল্টা হুমকিতে স্পষ্ট হচ্ছে দুই পক্ষই এখন নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে চাইছে না। এর মধ্যেই ওয়াশিংটনকে সরাসরি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালিকি। এদিকে 15,000 কিলোমিটার পাল্লার মিসাইল দিয়ে ইউরোপে হামলা করবে ইরান। আমেরিকার জায়গা মতো হাত দেবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ওয়াশিংটন যদি ভাবে ইরানকে আঘাত করলেই যুদ্ধ আবার মধ্যপ্রাচ্যের ভেতর আটকে থাকবে, তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটাই করবে যুক্তরাষ্ট্র। কারণ তেহরানের হিসাব এখন আর শুধু ইসরায়েল, পারস্য উপসাগর কিংবা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিকে ঘিরে নেই। নতুন যে আশঙ্কার কথা সামনে এসেছে তা সরাসরি ইউরোপের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন, তাহলে পাল্টা আঘাতের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে তেহরান। আর সেই সম্ভাব্য মানচিত্রে উঠে এসেছে দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু দেশ। অর্থাৎ যুদ্ধ যদি আবার জ্বলে ওঠে, এবার শুধু মরুভূমি, উপসাগর আর ক্ষেপণাস্ত্রের আকাশ নয়, ইউরোপের সামরিক ঘাঁটিগুলো হয়ে উঠতে পারে সংঘাতের নতুন মঞ্চ। এদিকে তুর্কি বাহিনীর উপর হামলা ইসরায়েলের। সিরিয়ায় যে কোনো সময় ইসরায়েল তুরস্ক যুদ্ধ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার সিরিয়ার মাটিতে তৈরি হচ্ছে ইসরায়েল তুরস্কের সরাসরি সংঘাতের মঞ্চ। খামেনির দেয়া আঘাতের ক্ষত সারতে না সারতেই তুরস্কের পায়ে পা দিয়ে যুদ্ধের সূচনা করেছে ইসরায়েল। সিরিয়ার আলেপ্পোর কাছে আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একের পর এক ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়ে ও সামরিক অবকাঠামো। তেল আবিবের দাবি, তুরস্ক সেখানে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তবে এই দাবিকে ভিত্তিহীন এবং সিরিয়ার সার্বভৌমত্বে হামলাকে বৈধতা দিতেই এমন অজুহাত বলে পাল্টা অভিযোগ করেছে আঙ্কারা। এর মধ্যে তুরস্কের সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া নিয়ে সতর্ক করেছে আমেরিকা। এদিকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা। ট্রাম্পের তর্জন গর্জন শেষ, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লড়াই আর একের পর এক রক্তক্ষয়ী সংঘাতে কোণঠাসা হয়ে পড়া পরাশক্তি যুক্তরাষ্ট্র অবশেষে ওই অঞ্চল থেকে নিজেদের সামরিক উপস্থিতি গুটিয়ে নেওয়ার এক সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। ইরানের সঙ্গে গত কয়েক মাস ধরে চলা মরণপণ যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিগুলো যে নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে তা পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। জর্ডান থেকে ওমান পর্যন্ত ছড়িয়ে থাকা সুরক্ষিত ঘাঁটিগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। এদিকে ইউরোপের দিকে ছুটবে ইরানি মিসাইল, ইউরোপের মার্কিন ঘাঁটি টার্গেট লকড, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কোথায় পালাবে পশ্চিমা বিশ্ব? নতুন টার্গেট সেট করে ফেলেছে ইরান। ইউরোপের আকাশ কাঁপিয়ে ছুটে আসে ইরানি মিসাইল ঝড়। মধ্যপ্রাচ্যের রণাঙ্গন পেরিয়ে তেহরানের নিশানায় ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। বুলগেরিয়া থেকে সাইপ্রাস। সম্ভাব্য হামলার তালিকায় একের পর এক মার্কিন স্থাপনার নাম। ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি তেহরানের। শুধু মিসাইল নয়, ড্রোন হামলার আশঙ্কা, হরমুজের তলদেশে গুরুত্বপূর্ণ ফাইবার কেবল বিচ্ছিন্ন করার ভয়ঙ্কর ছক। আর মার্কিন বাহিনীকে সহায়তা করলে উপসাগরীয় দেশগুলোকেও যুদ্ধের অংশীদার হিসেবে বিবেচনার হুমকি। সব মিলিয়ে এবার পশ্চিমা বিশ্বকে ঘিরে আসছে ইরানের মিসাইল ঝড়। এদিকে নিরাপত্তার নামে মধ্যপ্রাচ্যের সম্পদ লুট করেছে আমেরিকা। যুদ্ধের পর আমেরিকার বিরুদ্ধেই এক হচ্ছে মধ্যপ্রাচ্য, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়তো আপাতত থেমেছে, কিন্তু এতদিন যে দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করত, তাদের মধ্যেই এখন উঠছে সম্পূর্ণ ভিন্ন এক সুর। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবার সরাসরি অভিযোগ তুললেন, নিরাপত্তার নামে মধ্যপ্রাচ্যে আমেরিকার আসল লক্ষ্য নাকি এই অঞ্চলের সম্পদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অভিযোগ তিনি করেছেন ইরাকে বসে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে। এরপরই ইরাকের পক্ষ থেকেও এলো আরো বড় বার্তা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কোনো শক্তির হাতে নয়, নিজেদের হাতেই থাকা উচিত। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটি এবং সেনা প্রত্যাহারের চিন্তা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার কারণ কি? তার কারণ একটাই, ইরানের হামলায় এগুলো এত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো ঠিকঠাক করা অনেক কঠিন ব্যাপার। শুধু তাই না, ঠিক করার পরে এইগুলো নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে? সেই নিশ্চয়তা মার্কিন প্রশাসন পাচ্ছে না। এদিকে আমেরিকা যুদ্ধে কার্যত ইরানের বিরুদ্ধে হেরে গিয়ে এখন ইরানের উপরে মারাত্মক রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইকোনমিক ডুমসডে ঘোষণা দিয়েছেন। ডুমসডে মানে একদম কিয়ামত দিবস, অর্থাৎ ইরানের বিরুদ্ধে একদম কিয়ামত নাজিল করে দেবে এইরকম নিষেধাজ্ঞা দিয়েছেন।
ইরানকে সামরিকভাবে কুপঘাত করা যায়নি। এখন বিকল্প পরিকল্পনা হচ্ছে অর্থনৈতিকভাবে একেবারে বিপর্যস্ত করা। সেই জন্য ট্রাম্প ঘোষণা করেছেন ইরানকে সাহায্য করলে শাস্তি পেতে হবে, এবং সেই শাস্তি হবে কঠিন শাস্তি, যে কোনো দেশের বিরুদ্ধে শাস্তি। তো সেটা তো চীন, রাশিয়া কখনোই তোয়াক্কা করে না, তুরস্ক তোয়াক্কা করে না। কি শাস্তি দিবে? তার মানে আরেকটা অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে। যুদ্ধের ক্ষত শুকানোর আগেই নতুন করে মুখোমুখি দুই পক্ষ। একের পর এক কঠোর বার্তা, পাল্টা জবাব আর ভয়ঙ্কর সব ইঙ্গিত। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে বড় বিপর্যয়। কিন্তু এবার যে হুমকির সামনে এসেছে তার মাত্রা কতটা ভয়ঙ্কর? যুদ্ধবিরতির মেয়াদ শেষ, কিন্তু শান্তির পথে এগোনোর বদলে আরো উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। একের পর এক হুমকি, পাল্টা হুমকিতে স্পষ্ট হচ্ছে দুই পক্ষই এখন নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে চাইছে না। এর মধ্যেই ওয়াশিংটনকে সরাসরি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেন মালিকি। ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে এমন একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অপরিণামদর্শী পদক্ষেপের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে তার মতে এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস ট্রাম্প করবেন না, কারণ যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক হামলা চালায় তাহলে এর পরিণতি শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এরপরই আসে সবচেয়ে বিস্ফোরক বক্তব্য। মালিকিকে সরাসরি প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কি ইরানও একই ধরনের অস্ত্র দিয়ে পাল্টা আঘাত করবে? জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক ইরানের জবাবও হবে সেই অনুযায়ী। এমনকি প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাব সমপর্যায়ে কিংবা তার চেয়েও বেশি মাত্রায় দেয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এমন দাবি সরাসরি করেননি মালিকি, বরং তার বক্তব্য তেহরানের হাতে রয়েছে একাধিক সামরিক বিকল্প। ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনো প্রকাশ্যে আনা হয়নি বলেও দাবি করেন তিনি। শুধু রাজনৈতিক মহল নয়, ইরানের সামরিক নেতৃত্ব থেকেও এসেছে কঠোর বার্তা। আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি জানিয়েছেন, শত্রুপক্ষের নানামুখী সংঘাত ও পারমাণবিক শিল্প ধ্বংসের প্রচেষ্টা সত্ত্বেও ইরান তার প্রযুক্তি ও উন্নয়নের পথ থেকে সরে যাবে না। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ইরানের নতুন নেতৃত্বের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জনের আগ্রহ জোরালো হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর এক সমীকরণে দাঁড়িয়ে। কোথায় পালাবে পশ্চিমা বিশ্ব? নতুন টার্গেট সেট করে ফেলেছে ইরান। ইউরোপের আকাশ কাঁপিয়ে ছুটে আসছে ইরানি মিসাইল ঝড়। মধ্যপ্রাচ্যের রণাঙ্গন পেরিয়ে তেহরানের নিশানায় ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। বুলগেরিয়া থেকে সাইপ্রাস, সম্ভাব্য হামলার তালিকায় একের পর এক মার্কিন স্থাপনার নাম। ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি তেহরানের। শুধু মিসাইল নয়, ড্রোন হামলার আশঙ্কা, হরমুজের তলদেশে গুরুত্বপূর্ণ ফাইবার কেবল বিচ্ছিন্ন করার ভয়ঙ্কর ছক। আর মার্কিন বাহিনীকে সহায়তা করলে উপসাগরীয় দেশগুলোকেও যুদ্ধের অংশীদার হিসেবে বিবেচনার হুমকি। সব মিলিয়ে এবার পশ্চিমা বিশ্বকে ঘিরে আসছে ইরানের মিসাইল ঝড়, যে ঝড়ে লণ্ডভণ্ড হবে গোটা ইউরোপ। যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসের এক বিশেষ প্রতিবেদন বলছে, ইউরোপে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ভাবছে তেহরান। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটি এবং সাইপ্রাসের সামরিক স্থাপনাগুলো। প্রতিবেদনে দাবি করা হয়, বেজেমের ঘাঁটি মার্কিন ড্রোন পরিচালনা ও রিফুয়েলিং কার্যক্রমে ব্যবহৃত হয়। তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় অবকাঠামো ধ্বংস করা হলে যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ ইরানের উপর আঘাতের জবাব ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও পৌঁছাতে পারে। সংঘাত আরো ভয়াবহ হলে হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সাবসি ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন করার পরিকল্পনাও তেহরানের বিবেচনায় রয়েছে বলে দাবি করা হয়। এদিকে উপসাগরীয় দেশগুলোকে সরাসরি সতর্ক করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেছেন, কোন দেশ মার্কিন বাহিনীকে ঘাঁটি, বিমান ক্ষেত্র কিংবা সামরিক সুবিধা দিলে তাকে ওয়াশিংটনের যুদ্ধ সঙ্গী হিসেবে বিবেচনা করবে তেহরান। তার ভাষায়, স্বাগতিক দেশের অনুমতি ছাড়া মার্কিন বিমান বা রিফুয়েলিং ট্যাঙ্কারের অবস্থান সম্ভব নয়। তাই মার্কিন বাহিনীকে সহযোগিতা করা মানে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়া। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তাদের আঞ্চলিক সমুদ্র সীমা লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে আবুধাবি। তবে এই অভিযোগকে মিথ্যা ও উস্কানিমূলক বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। 60 দিনের শান্তি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন প্রশ্ন একটাই, সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইউরোপের মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে আরো বড় এক আঞ্চলিক এমনকি বৈশ্বিক বিপর্যয়? মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়তো আপাতত থেমেছে, কিন্তু এতদিন যে দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করত, তাদের মধ্যেই এখন উঠছে সম্পূর্ণ ভিন্ন এক সুর। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবার সরাসরি অভিযোগ তুললেন, নিরাপত্তার নামে মধ্যপ্রাচ্যে আমেরিকার আসল লক্ষ্য নাকি এই অঞ্চলের সম্পদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয়, এই অভিযোগ তিনি করেছেন ইরাকে বসে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে। এরপরই ইরাকের পক্ষ থেকেও এলো আরো বড় বার্তা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কোনো শক্তির হাতে নয়, নিজেদের হাতেই থাকা উচিত। এসটিভির প্রতিবেদনে উঠে এসেছে, বাগদাদে ইরাকের প্রেসিডেন্ট নাজার আল আমিদির সঙ্গে বৈঠকে গালিবাফ বলেন, পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির পেছনে নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে অঞ্চলের সম্পদ লুট করার উদ্দেশ্যই বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর ও এই অঞ্চলের দেশগুলোর কাছে এসেছে শুধু তাদের সম্পদ লুট ও আত্মসাৎ করার জন্য। এরপর আরো কঠোর বক্তব্য দেন গালিবাফ। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে বিদেশি সামরিক উপস্থিতি নিরাপত্তা আনে না, বরং অস্থিতিশীলতা তৈরি করে। তার দাবি, যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে এবং উল্টো আঞ্চলিক শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এখানেই শেষ নয়, ইরান ইরাক বৈঠকে এবার সামনে এসেছে আরো একটি বড় বিষয়, আঞ্চলিক নিরাপত্তা। ইরাকের প্রেসিডেন্টও বলেছেন, দীর্ঘদিন ধরে চলা এই অস্থিতিশীল পরিস্থিতির অবসান হওয়া দরকার। আর তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল, মধ্যপ্রাচ্যের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাইরের শক্তির উপর নির্ভর না করে এই অঞ্চলের দেশগুলোকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইরাক একই সঙ্গে জানিয়েছে তারা ইরানের পাশে থাকবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এখানে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, গালিবাফ শুধু নিরাপত্তা বা সামরিক বিষয় নিয়ে কথা বলেননি, ইরান ও ইরাকের মধ্যে রেলপথ ও নৌপথ উন্নয়ন এবং সীমান্ত বাজার সম্প্রসারণের মতো প্রকল্পের কথাও তুলে ধরেছেন। অর্থাৎ বার্তাটা শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও দুই দেশ নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে বাইরের শক্তির উপর নির্ভরতা কমাতে চাইছে। আর যুদ্ধ পরবর্তী এই বাস্তবতাই আমেরিকার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু যুদ্ধের ধাক্কায় মধ্যপ্রাচ্যের পুরনো হিসাব কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? একদিকে ইরান বলছে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিরাপত্তার নামে লুটপাট চালাচ্ছে, অন্যদিকে ইরাকও বলছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সিদ্ধান্ত নিতে হবে এই অঞ্চলের দেশগুলোকে। আর যদি এই ধারণা শুধু ইরান ইরাকের মধ্যে সীমাবদ্ধ না থাকে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে উপসাগরীয় ও অন্যান্য আরব দেশেও, তাহলে প্রশ্নটা শুধু যুদ্ধ কে জিতলো কে হারলো সেটা থাকবে না। প্রশ্ন হবে, মধ্যপ্রাচ্যে আমেরিকার নিয়ন্ত্রণের পুরনো চিত্র কি পাল্টে যাচ্ছে? এবার সিরিয়ার মাটিতে তৈরি হচ্ছে ইসরায়েল তুরস্কের সরাসরি সংঘাতের মঞ্চ। খামেনির দেয়া আঘাতের ক্ষত সারতে না সারতেই তুরস্কের পায়ে পা দিয়ে যুদ্ধের সূচনা করেছে ইসরায়েল। সিরিয়ার আলেপ্পোর কাছে আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একের পর এক ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়ে ও সামরিক অবকাঠামো। তেল আবিবের দাবি, তুরস্ক সেখানে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তবে এই দাবিকে ভিত্তিহীন এবং সিরিয়ার সার্বভৌমত্বে হামলাকে বৈধতা দিতেই এমন অজুহাত বলে পাল্টা অভিযোগ করেছে আঙ্কারা। এরই মধ্যে তুরস্কের সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া নিয়ে সতর্ক করেছে আমেরিকা। সিরিয়ার মাটিতে ইসরায়েলি হামলা ঘিরে এবার মুখোমুখি অবস্থানে এরদোয়ান নেতানিয়াহু। দেশটিতে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতির গুঞ্জনের মধ্যেই সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান ঘাঁটির অবকাঠামো। মঙ্গলবার রাতের এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, সিরিয়ার আলেপ্পোর কাছে একটি বিমান ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। তুরস্ক ও সিরিয়াকে সতর্ক করতেই ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। আর নেতানিয়াহুর দপ্তরের অভিযোগ, তুরস্কের সামরিক উপস্থিতি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সিরিয়াকে বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেছে। তবে তেল আবিবের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। তুরস্কের এক কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, সিরিয়ার ইদলিবের আবু জোহর বিমান ঘাঁটিতে তুরস্কের কোনো সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, এমনকি সেখানে কোনো তুর্কি সেনাও নেই। তার অভিযোগ, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর ইসরায়েলি হামলাকে বৈধতা দিতেই মিথ্যা অজুহাত তৈরি করা হচ্ছে। অঞ্চলটিকে অস্থিতিশীল করার জন্য ইসরায়েল নতুন করে কারণ খুঁজছে বলেও দাবি করেন তিনি। এদিকে নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, তুরস্কের কোনো সামরিক ঘাঁটি সিরিয়ার দক্ষিণ দিকে এগিয়ে এলে সেটিকে হুমকি হিসেবে দেখবে ইসরায়েল। তুরস্ককে এ বিষয়ে সরাসরি বার্তাও দেওয়া হয়েছে বলে দাবি তার। সিরিয়ায় কৌশলগত সামরিক উপস্থিতি বাড়াতে চায় তুরস্ক, কিন্তু এরদোয়ানের সেই স্বপ্নে রীতিমতো পানি ঢেলে দিল ইসরায়েল। এখন প্রশ্ন হলো, সিরিয়ার আকাশে ইসরায়েলি হামলা কি কেবল একটি সতর্কবার্তা, নাকি সামনে আরো বড় সংঘাতের সূচনা? তুরস্ক যদি সামরিক উপস্থিতি বাড়ায় আর ইসরায়েল তা ঠেকাতে হামলা চালিয়ে যায়, তাহলে সিরিয়া কি পরিণত হবে দুই ন্যাটো সংশ্লিষ্ট শক্তির নতুন সংঘাতের ময়দানে? মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনার উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব। ওয়াশিংটন যদি ভাবে ইরানকে আঘাত করলেই যুদ্ধ আবার মধ্যপ্রাচ্যের ভেতর আটকে থাকবে, তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটাই করবে যুক্তরাষ্ট্র। কারণ তেহরানের হিসাব এখন আর শুধু ইসরায়েল, পারস্য উপসাগর কিংবা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিকে ঘিরে নেই। নতুন যে আশঙ্কার কথা সামনে এসেছে তা সরাসরি ইউরোপের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন, তাহলে পাল্টা আঘাতের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে তেহরান। আর সেই সম্ভাব্য মানচিত্রে উঠে এসেছে দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু দেশ। অর্থাৎ যুদ্ধ যদি আবার জ্বলে ওঠে, এবার শুধু মরুভূমি, উপসাগর আর ক্ষেপণাস্ত্রের আকাশ নয়, ইউরোপের সামরিক ঘাঁটিগুলো হয়ে উঠতে পারে সংঘাতের নতুন মঞ্চ। ফাইন্যান্সিয়াল টাইমস ইরানের সরকারি বলয়ের ঘনিষ্ঠ 2 সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে বড় সামরিক অভিযান শুরু করলে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর সম্ভাব্য লক্ষ্য নিয়ে মূল্যায়ন
মূল্যায়ন করেছে ইরানের সামরিক বাহিনী। এই তথ্য সত্য হলে এটি নিছক আরেকটি সামরিক হুমকি নয়, বরং এটি ইরানের যুদ্ধ কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ এতদিন ইরানের পাল্টা আঘাতের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে আলোচনায় এসেছে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক সামরিক স্থাপনাগুলি। কিন্তু এবার তেহরানের হিসাবের মধ্যে ঢুকে পড়ছে ইউরোপ। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর আলোচনায় এসেছে বুলগেরিয়া। দেশটি গত মাসে মার্কিন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহারের জন্য বেজনিয়ার বিমান ঘাঁটি উন্মুক্ত করার অনুমোদন দিয়েছিল। ইরানের দৃষ্টিতে এই ধরনের ঘাঁটি যদি তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা করে, তাহলে সেটি আর নিরপেক্ষ স্থাপনা নয়, বরং সম্ভাব্য সামরিক লক্ষ্য। সাইপ্রাসের নামও উঠে এসেছে। সেখানে একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে চলতি বছরের মার্চে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ফলে ইউরোপের সামরিক অবকাঠামো যে ইরানের নজরের বাইরে নেই, এই প্রতিবেদন সেই আশঙ্কায় আরো জোরালো করছে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি হয়তো লুকিয়ে আছে সমুদ্রের নিচে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত আরো বাড়লে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমুদ্র তলদেশে থাকা ফাইবার অপটিক কেবলগুলোকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক বিশ্বে সমুদ্রের নিচে থাকা এই কেবলগুলো শুধু ইন্টারনেটের সংযোগ বহন করে না, এগুলোর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক লেনদেন, সরকারি যোগাযোগ, ব্যবসায়িক তথ্য এবং বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোর বিশাল অংশ পরিচালিত হয়। অর্থাৎ যুদ্ধ যদি এই পর্যায়ে পৌঁছায়, ক্ষতির প্রভাব কোনো একটি সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আঘাত লাগতে পারে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায়। আর সেখানেই ইরানের সম্ভাব্য কৌশলের ভয়াবহতা। তেহরানের ঘনিষ্ঠ একটি সূত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ট্রাম্প যদি ইরানের অবকাঠামোর বিরুদ্ধে হামলার আগের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে সংঘাতকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার সব পথ খোলা রাখছে ইরান। বার্তাটি পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি সীমা অতিক্রম করে, ইরানও প্রতিরোধের সীমা মধ্যপ্রাচ্যে আটকে রাখবে না। এখানে ইরান নিজেকে শুধু আক্রান্ত দেশ হিসেবে দেখছে না, বরং এমন একটি বার্তা দিতে চাইছে যে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে যুদ্ধের মূল্য দিতে হবে বহু দূরে, বহু ফ্রন্টে। আর এই জায়গাটি পুরো পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলছে, কারণ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক দরজা এখন প্রায় বন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা বা কথোপকথন চলছে না, নিকট ভবিষ্যতে বৈঠকেরও কোনো সূচি নেই। অন্যদিকে ইরানি সামরিক কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছেন, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে যে ঘাঁটি ব্যবহার করা হবে, সেটিকেই তারা বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। এই ঘোষণার অর্থ খুবই সরল। ইরান হয়তো সরাসরি বলছে, আপনি যদি আমার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়েন, তাহলে শুধু সেই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থল নয়, আপনার যুদ্ধ চালানোর অবকাঠামো আমার নিশানায় আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু এলাকায় পৌঁছাতে সক্ষম। অবশ্য দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নির্ভুলতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। দীর্ঘ লড়াই আর একের পর এক রক্তক্ষয়ী সংঘাতে কোণঠাসা হয়ে পড়া পরাশক্তি যুক্তরাষ্ট্র অবশেষে ওই অঞ্চল থেকে নিজেদের সামরিক উপস্থিতি গুটিয়ে নেয়ার এক সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। ইরানের সঙ্গে গত কয়েক মাস ধরে চলা মরণপণ যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিগুলো যে নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে, তা পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। জর্ডান থেকে ওমান পর্যন্ত ছড়িয়ে থাকা সুরক্ষিত ঘাঁটিগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। পেন্টাগনের নীতি বিষয়ক দপ্তর ও সেন্ট্রাল কমান্ড এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া এই বিশাল সামরিক অবকাঠামো পুনরায় নির্মাণ করা হবে কিনা, কিংবা আদৌ এর যৌক্তিকতা আছে কিনা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কুয়েতের পোর্ট সুয়াইবায় ঘটে যাওয়া মর্মান্তিক রক্তপাত এবং 2 শতাধিক মার্কিন স্থাপনার ধ্বংসলীলা আমেরিকার সামরিক অহংকারকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। অতীতে যেখানে হাজার হাজার সেনা মোতায়েন রেখে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ধরে রাখা হতো, আজ সেখানে নিজেদের নিরাপত্তা রক্ষা করায় এক মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সংকটময় মুহূর্তে তেহরানের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। ইরাক সফরে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিভাভ ঘোষণা করেছেন যে মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির জবরদস্তি দিন দিন ফুরিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র এখন সম্মানজনকভাবে পিছু হটার পথ খুঁজছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে যদিও ভিন্ন কথা শোনা যাচ্ছে এবং তিনি ইরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার কথা অস্বীকার করেছেন, তবুও পর্দার অন্তরালে কূটনৈতিক চালে বিন্দুমাত্র কমতি নেই। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি অনুযায়ী তেহরানের সঙ্গে গোপনীয় আলোচনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গতিশীল হয়েছে। তবে ইরানও এবার নিজেদের অবস্থান থেকে এক চুলো নড়তে নারাজ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টারা ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বসায় তাদের আপত্তি নেই, কিন্তু সেই আলোচনাকে কোনোভাবেই তাদের আত্মসমর্পণ বলে ধরে নেওয়া চলবে না। এই ভূরাজনৈতিক টানাপোড়েনের অর্থনৈতিক ধাক্কাও কম জোরালো নয়, যার ফলে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছে। পরাশক্তি বনাম আঞ্চলিক প্রভাবের এই বহুমুখী খেলায় দিন যত গড়াচ্ছে, ততই ঘনীভূত হচ্ছে রহস্যের মেঘ। দর্শক, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটি এবং সেনা প্রত্যাহারের চিন্তা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার কারণ কি? তার কারণ একটাই, ইরানের হামলায় এগুলো এত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো ঠিকঠাক করা অনেক কঠিন ব্যাপার। শুধু তাই না, ঠিক করার পরে এইগুলো নিরাপত্তা নিশ্চয়তা কে দেবে? সেই নিশ্চয়তা মার্কিন প্রশাসন পাচ্ছে না। এদিকে আমেরিকা যুদ্ধে কার্যত ইরানের বিরুদ্ধে হেরে গিয়ে এখন ইরানের উপরে মারাত্মক রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইকোনমিক ডুমসডে ঘোষণা দিয়েছেন। ডুমসডে মানে একদম কিয়ামত দিবস, অর্থাৎ ইরানের বিরুদ্ধে একদম কিয়ামত নাজিল করে দেবে, এইরকম নিষেধাজ্ঞা দিয়েছেন। কিভাবে তিনি ইরানের বিরুদ্ধে এই কিয়ামত নাজিল করে দেবেন অর্থনৈতিক খাতে? 47 বছর ধরে তো ইরান এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভেতরেই ছিল। কি করবে এখন ডোনাল্ড ট্রাম্প? এপাশে তুরস্ক এবং ইসরায়েল নিয়ে কিন্তু বড় খবর আছে। সেটি হচ্ছে তুরস্ক এরই মধ্যে রাতের অন্ধকারে সিরিয়ায় সামরিক এবং প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? তুরস্ক ঘোষণা করেছে বা তুরস্ক বলছে ইসরায়েল সিরিয়ায় তার অবস্থানে যে হামলা করেছে তার
জবাব দেওয়ার বৈধ অধিকার তুরস্কের আছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন আসছে, তুরস্ক এবং ইসরায়েল কি সামরিক সংঘাতে জড়িয়ে যাচ্ছে? তার মানে কি দুই দেশের মধ্যে যুদ্ধ আসন্ন? এই জন্যই কি তুরস্ক আগেই বুঝতে পেরে মক্কা চুক্তি নামে পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তি করেছে এবং মিশরকে এই দলে ভেড়াতে চাইছে কি ইসরায়েলকে মোকাবেলা করার জন্য? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি। প্রথম কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটি ছিল আমেরিকার, সেই সমস্ত ঘাঁটিগুলো মোটামুটি পরিত্যাগ করার, ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। কারণ হচ্ছে যে এই যে 6 মাস ধরে কম বেশি যে যুদ্ধ চলেছে ইরানের সাথে, এই যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে কাতারের আলুদেদ বিমান ঘাঁটিতে কিন্তু সেন্টকমের সদর দপ্তর ছিল। এই সদর দপ্তর এক পর্যায়ে সরিয়ে জর্দানে নিয়ে গেছে। সেখান থেকে সরিয়ে এখন শোনা যাচ্ছে দিয়াগো গার্সিয়া এই দ্বীপে নিয়ে গেছে। এটা কিন্তু ব্রিটিশ দ্বীপ। এই ব্রিটিশ দ্বীপের ভেতরে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। সেই ঘাঁটি থেকে এখন সেন্টকমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওমান উপকূল থেকেই সেন্টকমের দূরত্ব হচ্ছে 3500 থেকে 4000 কিলোমিটার পথ, ইরান থেকে আরো দূর। সেক্ষেত্রে অনেক দূর থেকে এখন সেন্টকমের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শুধু এখানেই শেষ কথা না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যে সমস্ত আমেরিকার সেনা মোতায়েন ছিল তাদেরকেও মধ্যপ্রাচ্য থেকে, অর্থাৎ এই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকায় সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। এই কথা কিন্তু আমার না, এই কথা খোদ ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। ওয়াশিংটন পোস্ট হচ্ছে আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, অত্যন্ত প্রভাবশালী। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, তারপরে ওয়াল স্ট্রিট জার্নাল, এখনকার এক্সিওস, সে সমস্ত খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম এখন আমেরিকার। সিএনএন তো আছেই। তো সেই ওয়াশিংটন পোস্ট খবর দিচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার এই সমস্ত সেনাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। আর সাথে সাথে ঘাঁটিও আর পুনর্নির্মাণ করবে না, কারণ এই সমস্ত ঘাঁটি বেশিরভাগ ক্ষেত্রে পুনর্নির্মাণ করার অযোগ্য। আর এগুলো পুনর্নির্মাণ করতে গেলে বিপুল পয়সা খরচ যাবে। এবং সবচেয়ে বড় কথা, এই ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করলো বা করা শুরু করলো, আবার যদি সেখানে ইরান হামলা চালায় তাহলে কি করবে? এই ঘাঁটিগুলো আর ইরানের মুখে আমেরিকা কোনোদিন আশ্রয় রাখতে পারবে বলে মনে হয় না, এবং সেই ভরসা তাদের নেই। যার কারণে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটি এবং সেনা সবই সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করি, এটা কিন্তু এখনো চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে। এ নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়টি বিবেচনা করা হচ্ছে, কিন্তু ফাইনাল ডিসিশন হয়নি। তবে যে পথে গেছে আমেরিকা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাদেরকে ফাইনাল ডিসিশন নিতে হবে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতে এসে ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এতদিন 35 ট্রিলিয়ন আমেরিকার যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল, সেটা ছিল 35 ট্রিলিয়ন মতো বা 37। আজকে খবর দেখলাম যে 40 ট্রিলিয়নে গেছে। তার মানে প্রচন্ড ভাবে একটা ঋণগ্রস্ত জাতি। আমরা তাদেরকে দেখতে পাই বাইরে থেকে, বিরাট ব্যাপার স্যাপার, কিন্তু যারা তাদের কাছে টাকা পাবে, এই যে ঋণগুলো যারা দিয়েছে, যাদের কাছ থেকে ঋণ নিয়েছে, তারা যদি ঋণ পরিশোধের জন্য চাপ দেয়, তাদেরকে দিয়ে দিতে হয়, তাহলে আমেরিকার অর্থনীতি কিন্তু একদম জিরো হয়ে যাবে, ফতুর হয়ে যাবে। আমেরিকা ধসে পড়বে। আমেরিকা ধসে পড়লে সেই দেশগুলো তাদের পণ্য কিভাবে কোথায় বিক্রি করবে, এই ঝামেলার কারণে সরাসরি আমেরিকার কাছ থেকে পুরো টাকা তুলে নিতে পারে না। নিলে একদম বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ঝাঁকুনি সৃষ্টি হবে, কোলাপস করবে। কিন্তু আমেরিকা ভেতরে ভেতরে কিন্তু ফাফা। যাই হোক, ইরানের সাথে যুদ্ধ করতে এসে আরো খারাপ অবস্থা তৈরি হয়েছে। তারা মনে করেছিল ভেনিজুয়েলা দখল করে ফেলেছে, বিপুল পরিমাণে তেল সম্পদ তাদের অধিকারে গেছে, এবং ইরান দখল করলে একদম পুরো বিশ্ব তাদের কবজায়, কোনো ব্যাপার না। মধ্যপ্রাচ্যে ইরানকে দখল করতে পারলে তো পুরো মধ্যপ্রাচ্য তাদের একদম পুরোপুরি কন্ট্রোলে থাকতো, বিরাট ব্যাপার। এবং চীন এখান থেকে কর দিয়ে, আমেরিকাকে কর দিয়ে চীন এখান থেকে তেল নিত, বা আরো যে সমস্ত বিষয় ছিল। তাদের পরিকল্পনা ছিল যে 2-3 দিনের ভেতরেই পুরোটা দখল করে নিয়ে একদম মানে মোজ করে খাবো। এবং এই একা একা খাবো বলে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে বলেনি, নেটো জোটকে বলেনি, কাউকেই বলেনি। একা একা মাতবাড়ি করবে, একা একা বাজিমাত করবে, এবং একা একা ইরানের সম্পদ ভোগ করবে, এই ধান্দায়। কিন্তু এখন ব্যাটেল ফিল্ডে নেমে দেখে যে ঘটনা উল্টে গেছে। ওই যে আমি বলি যে মনে করেছে নরম কিছু, দিয়েছে কামড়, দেখে যে লোহার দণ্ড, দাঁত সবগুলো গেছে ভেঙে। সেরকম একটা অবস্থা আমেরিকার। ইরানের সাথে যুদ্ধ করতে এসে দেখে যে পরিস্থিতি খারাপ। ভাই, শুধু আমেরিকা কেন, সারা বিশ্বের সব মানুষই তো প্রায় একইভাবে কথা বলেছিল যে ইরানকে তো 2 দিনের ভিতরে তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইসরায়েল এবং আমেরিকা যখন লেগেছে তখন ইরান টিকতে পারবে, ইরানের বিমান বাহিনী নেই, নৌবাহিনী নেই, কি দিয়ে যুদ্ধ করবে, কত কিছু। এবং এই যুদ্ধকে নাম দেওয়া হয়েছিল অ্যাসিমেট্রিক যুদ্ধ, অসম যুদ্ধ। মানে ইরান একটা খুব দুর্বল ছোট ফকির দেশ, আর আমেরিকা বিরাট হাতি পালোয়ান, তার সাথে যুদ্ধ হয়েছে ইসরায়েল। এই যুদ্ধকে অ্যাসিমেট্রিক যুদ্ধ বলেছে সবাই, আমি শুধু কখনোই বলিনি অসম যুদ্ধ। আমি সবসময় বলেছি এই যুদ্ধে ইরান প্রচন্ড ভাবে শক্তিমত্তা নিয়ে লড়াই করবে। শুধু তাই না, সম্ভবত বিশ্বে আমি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি বলেছে ইরান তার বিমান শক্তি দেখাতে পারে, সক্ষম, দেখাবে। আমার এই কথা ফেসবুকে পোস্ট দেখে বা ইউটিউবে আলোচনা শুনে সবাই হাসাহাসি করেছে। অনেকে বলেছে যে ইরানের বিমান তো ভাঙারি দোকানে বিক্রি হবে না, ইরানে কি বিমান আছে নাকি, কি করবে, কিছুই নেই, নানান কথা। আমি বলেছি যা আছে তাই দিয়ে দেখেন কত কিছু করবে, দেখায়নি তারা। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম মার্কিন বাহিনীর উপরে কোনো দেশ বিমান হামলা করলো, বিমান হামলা। আর আমেরিকার সেনারা যে ব্রেন ইঞ্জুরিতে ভুগছে ক্ষেপণাস্ত্রের আঘাতে, তাদের তো মাথায় আঘাত আননি। ক্ষেপণাস্ত্রের এত ভয়াবহ শব্দ,
এবং ভূকম্পন, তারা ট্রমাটাইজ হয়ে গেছে, ব্রেন গোলমাল পাকিয়ে যাচ্ছে সবগুলো, কারণ তারা ক্ষেপণাস্ত্র মেরে অভ্যস্ত, ক্ষেপণাস্ত্রের আঘাত খেয়ে অভ্যস্ত না। তো ইরান সেটা দেখিয়েছে, কম ঠেলায় আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি এবং সেনা প্রত্যাহারের চিন্তা করছে না। এইখানে খেলা অন্য একটা জমবে, সেই খেলাটা জমবে বলতে জমে গেছে। আমেরিকা যখন এখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে কেন? কোনো মতেই রাজনৈতিক কূটনৈতিক চাপের কারণে না, একেবারে সরাসরি সামরিক সক্ষমতা দিয়ে ইরান আমেরিকাকে এই কাজ করতে বাধ্য করছে। এখন এটা সামরিক বিজয় ইরানের। তো সামরিক দিক দিয়ে যখন এই রকমের চাপ সৃষ্টি করেছে, আমেরিকাকে নতজানু করে ফেলেছে, তখন এই যে আমির উমরা সাহেব, রাজা বাদশারা মধ্যপ্রাচ্যে যারা ছিলেন এবং তাদের প্রভু আমেরিকাকে যারা এতদিন এখানে আশ্রয় দিয়েছিলেন, এবং আশ্রয় কেন, তার আমেরিকার নিরাপত্তার চাদরে তারা নিজেদেরকে আবৃত করে ফেলেছিল যে আমরা একদম সেফ, আমেরিকা আছে, সমস্ত সবকিছু তারা করবে। এখন আমেরিকা যখন চলে যাবে এখান থেকে, এই ঘাঁটিগুলোর কি হবে? এই জায়গায় সবচেয়ে বড় একটা প্রশ্ন আছে। এই যে মক্কা জোট হলো, এই মক্কা জোটের আসল উদ্দেশ্যটা কি? এই মক্কা জোট যদি ইসরায়েলকে মোকাবেলার জন্য বা আদার শক্তি, তাদের শত্রু যারা, তাদের মোকাবেলার জন্য যদি গঠন হয়ে থাকে, সেটা এক হিসাব। আর এটা যদি ইরানকে মোকাবেলার বা ইরানের সাথে যে সমস্ত প্রক্সি ফোর্স আছে তাদের মোকাবেলার জন্য হয়, তাহলে তার এক হিসাব। এবং তখন আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধের পরে এই জোটের সাথে ইরান এবং এই প্রক্সি ফোর্সের যুদ্ধ হবে, এটা কিন্তু অনিবার্য। ব্যাপারটা যদি এইভাবে যায়, কেন বলছি এই কথা? বলছি এই কারণে, না, এই প্রসঙ্গটা আমি রাতের ভিডিওতে আলোচনা করি। মক্কা জোটের সাথে ইরানের কেন সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে, আমি সেই প্রসঙ্গটা রাতের ভিডিওতে আলোচনা করি। এখন আর এদিকে যাবো না, আমি ইসরায়েল এবং তুরস্ক প্রসঙ্গটা বলি। আর এর আগে আমেরিকা যে ইরানের উপরে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে, সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে তুরস্ক ইসরায়েল আলোচনা করে শেষ করবো এখনকার ভিডিও। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে। ইকোনমিক ডুমসডে ঘোষণার মানে কি? এর মানে হচ্ছে যে ইরান কোনোভাবে কারোর সাথে কোনো ব্যবসায়িক লেনদেন, কোনো আর্থিক লেনদেন পৃথিবীর কোনো দেশের সাথে করতে পারবে না। আমেরিকা বলেছে ইরানের সাথে কোনো দেশ যদি সামান্যতম বাণিজ্য লেনদেন সমস্ত করে, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এখন বিশ্বের বহু দেশ যদি মিলে বলে যে না, আমরা আমেরিকার এই কথা মানবো না, আমাদের প্রয়োজনে ইরানের সাথে আমাদের লেনদেন করতে হবে, আমরা করবো, তাহলে আমেরিকা কি করবে? যদিও এই ব্যাপারটা একদম সহজ না, এটা বলবে না অনেকেই, কারণ পৃথিবীতে আমেরিকাকে উপেক্ষা করা বা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস খুব কম দেশের নেতার, কম দেশের আছে, কম দেশের সরকারের আছে, যার কারণে তারা এই কথা বলতে পারবে না। তারা মুখে এক কথা বলবে আর অন্তরে আর এক কথা পুষে রাখবে। অন্তরে আমেরিকাকে ঘৃণা করবে, কিন্তু মুখে তার সাথে ঠিকই বন্ধুত্ব রাখবে। এগুলো হলো দ্বিচারিতা, ইসলামী পরিভাষায় মুনাফিকি বলা হয় সম্ভবত। যাই হোক, এটা শুধু মুসলিম দেশগুলো করছে না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করছে। আমেরিকার সাথে সম্পর্ক রেখে তাদেরকে চলতে হবে। তবে আমি আপনাদেরকে বলি, আমার বিশ্বাস যে সামনে যে ব্রিক্স সম্মেলন বা এর আগেও জরুরি পরিস্থিতিতে হয়তো অনেকে মিটিং করতে পারে বা ভেতর আলাপ আলোচনা করতে পারে, ইরানকে পৃথিবীর অনেক দেশ এখন আর মাইনাস করবে না, তারা লেনদেন করবে। চীন তো কিছুদিন আগেই বললো, আমি ইরানের সাথে কি করবো না করবো, কোনটা লেনদেন করবো কোনটা করবো না, সেটা আমার ব্যাপার, তুমি তো ডিকটেট করতে পারো না। ইরানকে সামরিকভাবে কুপকাত করা যায়নি, এখন বিকল্প পরিকল্পনা হচ্ছে অর্থনৈতিকভাবে একেবারে বিপর্যস্ত করা। সেই জন্য ট্রাম্প ঘোষণা করেছেন ইরানকে সাহায্য করলে শাস্তি পেতে হবে, এবং সেই শাস্তি হবে কঠিন শাস্তি, যে কোনো দেশের বিরুদ্ধে শাস্তি। তো সেটা তো চীন, রাশিয়া কখনোই তোয়াক্কা করে না, তুরস্ক তোয়াক্কা করে না। কি শাস্তি দিবে? তার মানে আরেকটা অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে। ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে নতুন অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ঘোষণা দিয়ে তিনি বলেন, ইরানকে সাহায্য করা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকে মারাত্মক শাস্তির মুখে পড়তে হবে। সংযুক্ত আরব আমিরাত অলরেডি সমস্ত বৈদেশিক বাণিজ্য এবং লেনদেন বন্ধ করছে, এটা হয়তো তারই একটা অংশ, এবং এটা হয়তো ঝুঁকিতে পড়বে। ইরানের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি, ইরান কোনো ব্যাখ্যাও দেয়নি যে এটার ফলে কি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, আজ আমি যে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিচ্ছি। এটি হবে অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ এবং একঘরে করার পদক্ষেপ। তিনি আরো বলেন, কোনো দেশ যদি তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ব্যবহার করে ইরানকে যে কোনো ধরনের সুবিধা দেওয়ার সুযোগ দেয়, তবে তাদের নিজেদেরই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির সম্মুখীন হবে। তবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম বা শাস্তির ধরন তিনি উল্লেখ করেন। ট্রাম্প আমেরিকা এখন কাগজে বাগে পরিণত হয়েছে, অনেক আগেই প্রমাণিত হয়েছে। ট্রাম্পের কথায় দুনিয়া চললে সে যেভাবে চাইছে সেইভাবে কি চীন, রাশিয়া, তুরস্ক বা অন্যান্য দেশকে রেসপন্স করছে না। এটা হলো একটা ভয় দেখানো এবং ইরানকে আরো চাপে ফেলা। ইরান তো চাপে আছেই, ইরানের কষ্ট হবে, 9 কোটি মানুষ, ইরানের 9 কোটি মানুষ আরো সংকটের মধ্যে পড়বে। কিন্তু এই সংকটের মধ্যে পড়েও ইরান টিকে থাকে। আফগানিস্তানকে একঘরে করা হয়নি, আফগানিস্তান পর্যদস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে কষ্ট হয়েছে, দুর্ভিক্ষ অবস্থা তাদের চলেছে লম্বা সময়, তারপরেও আফগানিস্তান টিকে আছে, স্বাধীনভাবে টিকে আছে। ইরানও স্বাধীনভাবে টিকে থাকে, এবং স্বাধীনভাবে টিকে থাকাটাই হলো আসল কথা। আর আমেরিকা যা যা পরিকল্পনা করছে, এটা মনে করার কোনো কারণ নেই, সেগুলোতে চীন বা রাশিয়া সহযোগিতা করবে। এই দুইটি পরাশক্তি জানে যে এই যুদ্ধে যদি আমেরিকা, ইসরায়েল জিতে যায়, তাহলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে নানাভাবে। ইরানের সাথে চীনের বাণিজ্যিক স্বার্থ আছে, ইরানের 80% তেল কেনে চীন এবং সস্তায়, তাহলে বিকল্প কোনো উৎস আছে? চীনের নেই। আর আমেরিকা এশিয়ার একটা দেশে এসে আধিপত্য চালাবে, সেখানে জয় নিয়ে এসে বাড়ি ফিরবে, এটা চীন কোনোদিনও হইতে দেবে না। এই কারণে এই ট্রাম্পের সমস্ত বক্তব্য হচ্ছে আসলে চীন এবং রাশিয়ার উদ্দেশ্য করে। তো চীন, রাশিয়া কোনোদিনও পর্যদস্ত হবে না,
তোয়াক্কা করবে না। চীনের যে অর্থনৈতিক আধিপত্য সারা বিশ্বব্যাপী, তাতে এই আধিপত্য কমানোর চেষ্টা মানে হচ্ছে তার বিকল্প কোনো দেশ নাই যেগুলো পূরণ করতে পারবে। ফলে আরেকটা অর্থনৈতিক দুরবস্থা বিশ্বব্যাপী। ইরানকে অর্থনৈতিকভাবে পর্যস্ত করলে বিশ্বে অর্থনৈতিক অবস্থা আরো 12টা বাজে। সেটা ট্রাম্প বোঝে না তা না, বুঝেও হুমকি ধামকি দিয়ে সে কোনো রকমের নভেম্বরে তার যে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনের বৈতরণী পার করতে চায়। এটাই হচ্ছে আসল কথা।